হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথমেনিয়া। 26 সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। এই ভিডিওগুলোর পিডিএফ পেতে চাইলে দ্য ম্যাথমেনিয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর তোমরা চাইলে দুটো ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং ম্যাথামেটিক্স রিলেটেড, আরেকটা ইংলিশ রিলেটেড। আর এই দুটো গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই গ্রুপগুলোতে আমি ডেইলি এমসিকিউ শেয়ার করি। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। হুইচ নেশন উইল কো হোস্ট গ্লোবাল ক্লাইমেট সামিট ইন ডিসেম্বর অ্যালং উইথ দ্য ইউনাইটেড নেশন? গ্লোবাল ক্লাইমেট সামিট যেটা ডিসেম্বর 2020-তে হবে, এটাকে ইউনাইটেড নেশনের সঙ্গে আর কোন দেশ কো হোস্ট করবে, এটা এখানে কোশ্চেন। আচ্ছা, 2015 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে যে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টটা হয়েছিল, সেই প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের এটা 5 নম্বর বছর 2020। বেসিক্যালি এই প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের 5th অ্যানিভার্সারি উদযাপন করা হবে এই গ্লোবাল ক্লাইমেট সামিটে। আর এটাকে কো হোস্ট করবে হচ্ছে ইউনাইটেড নেশনসের সাথে ইউকে। ইউনাইটেড নেশনসের সাথে এই গ্লোবাল ক্লাইমেট সামিট যেটা ডিসেম্বর 2020-তে হতে যাচ্ছে, এটাকে কো হোস্ট করবে। আচ্ছা, এখানে বলে রাখি যে ইউনাইটেড নেশনসের যে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সগুলো হয়, ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, সেইগুলো দেখবে সিওপি নামে হয়, কনফারেন্স অফ পার্টিস। COP 24, COP 25। আর কনফারেন্স অফ পার্টিস 25 মানে হচ্ছে বেসিক্যালি এটা ইউনাইটেড নেশনসের ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। এই COP25টা হয়েছিল 2019 সালে ফ্রান্সের মাদ্রিদে হয়েছিল COP25। আর এর পরেরটা COP26 মানে COP 26, কনফারেন্স অফ পার্টিস 26, এটা হবে 2021 সালে হবে গ্লাসগো কোথায়? স্কটল্যান্ডের গ্লাসগোতে হবে 2021 সালের 26 নম্বর কনফারেন্স অফ পার্টিস। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস তোমাদের না বললেই নয়। সেগুলো হলো, ইউনাইটেড নেশনস তৈরি হয়েছিল 1945-এ, মানে ইউএন, আমরা এখানে ইউএনের কথা বলছি। ইউনাইটেড নেশনস তৈরি হয়েছিল 1945-এ। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটি, ইউএসএতে। আর এর সেক্রেটারি জেনারেল এই মুহূর্তে আছেন অ্যান্টোনিও গুটারেস হচ্ছেন পর্তুগালের লোক। ওকে। আচ্ছা, ইউকে সম্পর্কে বলি। ইউকে তো সবাই তোমরা জানো ইউকে কি, ইউকে কোন কোন দেশ নিয়ে ইউকে তৈরি হয় সেটাও নিশ্চয়ই তোমরা জানো। আর ইউকেতে এই মুহূর্তে প্রাইম মিনিস্টার আছেন বরিস জনসন হচ্ছেন কনজারভেটিভ পার্টির লিডার। আচ্ছা, ইউকেতে বেসিক্যালি দুটো পার্টি আছে, হ্যাঁ, 2 পার্টি সিস্টেম চলে ইউকেতে। মানে মেন দুটো পার্টি, বাকি ছোটো ছোটো পার্টি আছে, কিন্তু মেন হচ্ছে দুটোই পার্টি। এই বরিস জনসন হচ্ছে গিয়ে কনজারভেটিভ পার্টির লিডার, আরেকটা পার্টি হচ্ছে দ্য লেবার পার্টি। আচ্ছা, লেবার পার্টি সম্পর্কে বলতে গেলে একজন বিখ্যাত লোক আছে লেবার পার্টির, উনি হচ্ছেন ক্লিমেন্ট এটলি। নাম সবাই শুনেছ, ক্লিমেন্ট এটলি। ভারতের স্বাধীনতার সময় ইউকের প্রাইম মিনিস্টার ছিলেন এই ক্লিমেন্ট এটলি, ইনি ছিলেন লেবার পার্টির নেতা। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন হ্যাজ কাম ইনটু এক্সিস্টেন্স ফ্রম সেপ্টেম্বর 25, 2020। ইট হ্যাজ রিপ্লেসড হুইচ অফ দ্য ফলোয়িং বডি? বলছে ন্যাশনাল মেডিকেল কমিশন যেটা 2020 সালের 25শে সেপ্টেম্বর মানে গতকাল থেকে এক্সিস্টেন্সে এলো। এখানে কোশ্চেনটা হচ্ছে নিচের কোন বডিটাকে রিপ্লেস করে এলো, মানে আগে কোনটা ছিল, এখন যেটা ন্যাশনাল মেডিকেল কমিশন হলো। আচ্ছা, এই ন্যাশনাল মেডিকেল কমিশনের আগে ছিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। এই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আগে ছিল, এর বদলে এটা চলে গেল, এর বদলে এলো ন্যাশনাল মেডিকেল কমিশন। আচ্ছা, এই ন্যাশনাল মেডিকেল কমিশনটা তৈরি হলো ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্টের মাধ্যমে। পার্লামেন্ট অ্যাক্ট তৈরি করেছে, তার মানে এই ন্যাশনাল মেডিকেল কমিশনটা হয়ে গেল একটা স্ট্যাটুইটারি বডি। মনে থাকবে, স্ট্যাটুইটারি বডি হচ্ছে এই নতুন ন্যাশনাল মেডিকেল কমিশন। আচ্ছা, এই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা চলে গেল, যেটা নেই, এই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এটা তৈরি হয়েছিল 1934-এ। ওকে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের এই ন্যাশনাল মেডিকেল কমিশনে। এই ন্যাশনাল মেডিকেল কমিশন হবে 33, এটা হচ্ছে 33 জন মেম্বারের একটা বডি। ন্যাশনাল মেডিকেল কমিশন হবে 33 জন মেম্বারের একটা বডি। ভারতবর্ষে
মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া যে কাজগুলো করতো মেনলি ওই কাজগুলোই ন্যাশনাল মেডিকেল কমিশন করবে। কি করবে? ভারতবর্ষে মেডিকেল এডুকেশন এবং প্রফেশনকে রেগুলেট করবে এই ন্যাশনাল মেডিকেল কমিশন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে ন্যাশনাল মেডিকেল কমিশনটা এলো মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার পরিবর্তে, এই যে রিপ্লেসমেন্টটা হলো, এই রিপ্লেসমেন্টটার জন্য নীতি আয়োগ রেকমেন্ডেশন করেছিল। নীতি আয়োগের রেকমেন্ডেশনই এই রিপ্লেসমেন্টটা হলো। যদিও নীতি আয়োগের আগে যে প্ল্যানিং কমিশন ছিল তারাও মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে রিপ্লেস করার কথা বলেছিল। আচ্ছা, আবার চলে আসি আমাদের এই ন্যাশনাল মেডিকেল কমিশন। ন্যাশনাল মেডিকেল কমিশন তৈরি হলো ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্টের মাধ্যমে। এই ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্টের মাধ্যমেই কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল। সেটা কি? আমরা সবাই জানি মেডিকেলের জন্য হয় নিট এক্সাম। কি? নিট এক্সাম, NEET। এই নিট এক্সাম ম্যান্ডেটরি করা, মানে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আন্ডার গ্র্যাজুয়েট হোক আর পোস্ট গ্র্যাজুয়েটই হোক, মেডিকেলে অ্যাডমিশন নেওয়ার জন্য নিটকে বাধ্যতামূলক করা হয়েছিল এই ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্টের মাধ্যমে। যেটার মাধ্যমে তৈরি হয়েছিল ন্যাশনাল মেডিকেল কমিশন, সেই অ্যাক্টের মাধ্যমে এই নিটকে বাধ্যতামূলক করা হয়েছিল মেডিকেল এক্সামগুলোর জন্য। মানে মেডিকেল এক্সামটাকে বাধ্যতামূলক করা হয়েছিল, নিট মেডিকেল এক্সামটাকে মেডিকেলে অ্যাডমিশন নেওয়ার জন্য, সে MBBS হোক বা MD হোক। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। ওভার 380 হোয়েলস ডায়েড অন মাস স্ট্র্যান্ডিং ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি? 380-র ওপরে হোয়েল মানে হচ্ছে তিমি মারা গেছে। কোথায়? কী জন্য? মাস স্ট্র্যান্ডিংয়ের জন্য। কোন দেশে মারা গেছে এটা এখানে কোশ্চেন। আচ্ছা, এখানে 380-র ওপর তিমি মারা গেছে হলো, এটা একটা খারাপ খবর, কিন্তু আমাদের এক্সাম পার্সপেক্টিভে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। এনভায়রনমেন্ট রিলেটেড যে কোনো ইস্যু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তোমরা জানো এর আগে কিছুদিন আগে আমি লাস্ট ক্লাসে কভার করেছিলাম যে বতসোয়ানাতে 350টার মতো হাতি মারা গেছিলো। এইরকমই একটা খারাপ খবর হচ্ছে এই 380-র ওপরে আরও হয়তো মারা যাবে, এখনও চলছে কাজকর্ম। 380টার ওপরে তিমি মারা গেছে। আচ্ছা, কেন মারা গেল? মাস স্ট্যান্ডিংয়ের জন্য। এই মাস স্ট্যান্ডিং কথাটার মানে কি সেটা একটু আমরা এখানে জানবো। মাস স্ট্যান্ডিং মানে হচ্ছে কি হয়, অনেক সময় দেখতে পাবে তিমিরা, এই তিমিগুলো অসুস্থ হয়ে গেলে বা যখন তাদের নেভিগেশন ঠিকঠাক কাজ না করে, নেভিগেশন মানে তিমিদের শরীরে একটা নেভিগেট করার জন্য অঙ্গ আছে, সে তার দ্বারা কী করে ওরা দিক নির্দেশ করে, মানে কোন দিকে যাবে, যেরকম আমাদের কম্পাস হয় দিক নির্দেশের জন্য, সেরকম তিমির শরীরেও একটা নেভিগেশন অঙ্গ বা অর্গান আছে, সেইটা দিয়ে ওরা নেভিগেট করে। সেটা যদি ঠিকঠাক কাজ না করে বা ধরো খারাপ ওয়েদার থাকে, মানে ওয়েদার যদি খুব খারাপ হয় বা তিমিগুলো যদি খুব বয়স্ক হয়ে যায়, বা অনেক সময় শিকার করার জন্য তিমিগুলো কী করে সমুদ্রের উপকূলে চলে আসে। এই ব্যাপারটাই হচ্ছে মাস স্ট্যান্ডিং। বোঝা গেল? মাস স্ট্যান্ডিং। আর এই মাস স্ট্যান্ডিংয়ের জন্য অস্ট্রেলিয়াতে, বেসিক্যালি এটা হয়েছে অস্ট্রেলিয়ার তাসমানিয়া আইল্যান্ডের কাছে। এই অস্ট্রেলিয়ার তাসমানিয়া আইল্যান্ডে এই মাস স্ট্যান্ডিংয়ের জন্য এই 10 কিলোমিটার এরিয়ার মধ্যে প্রচুর তিমি আটকে গেছিলো, সেইখানেই অনেকগুলো তিমি মারা যায়। 380-র উপর এখন অবধি মারা গেছে। বেশ কিছু তিমিকে রেস্কিউও করা গেছে, বোধহয় 50খানেক তিমিকে রেস্কিউ করে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমার কোশ্চেনটার আনসার হলো অস্ট্রেলিয়ার তাসমানিয়া আইল্যান্ডের ওখানে এতগুলো তিমি মারা গেল মাস স্ট্যান্ডিংয়ের জন্য। আচ্ছা, এই যে তিমিগুলো মারা গেল মাস স্ট্যান্ডিংয়ের জন্য, এটা কিন্তু খুব কমন টাইপের ঘটনা, মানে এরকম নয় যে হঠাৎ করে হলো, এরকম ঘটনা মাঝে মাঝেই ঘটে। তবে এই লেভেলে এতগুলো তিমি একসঙ্গে খুব কমই হয়েছে এরকম বড় ঘটনা। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের উপকূলগুলোতে এরকমভাবে মাস স্ট্যান্ডিংয়ের জন্য অনেক সময় তিমিগুলো কাছে চলে আসে, সমুদ্রের উপকূলে কাছে চলে আসে এবং সেখানে স্টাক হয়ে যায়, আটকে যায়, গিয়ে ওখানে মারা যায়। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি। লেজেন্ডারি ফর্মার ক্রিকেটার ডিন জোন্স পাসড অ্যাওয়ে অন September 24, 2020 ডিউ টু কার্ডিয়াক অ্যারেস্ট। হি প্লেইড ফর হুইচ নেশন? বলছে এই যে ডিন জোন্স, বিখ্যাত প্লেয়ার ক্রিকেটার ডিন জোন্স মারা গেলেন 24শে সেপ্টেম্বর, গত 24শে সেপ্টেম্বর মারা গেলেন, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। তিনি কোন দেশের হয়ে খেলতেন, এটা এখানে কোশ্চেন। আচ্ছা, ডিন জোন্স, এই ডিন জোন্সের পুরো নাম হচ্ছে ডিন মারভেন জোন্স। ইনি খেলতেন হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে। অস্ট্রেলিয়ার লেজেন্ডারি ব্যাটসম্যান ছিলেন হচ্ছে এই ডিন মারভেন জোন্স। ওকে, তাহলে এখানে কোশ্চেনের আনসার হলো আমার অস্ট্রেলিয়া। এই যে ডিন জোন্স আছেন, উনি বেসিক্যালি স্টার স্পোর্টসের জন্য 13 IPL চলছে, তোমরা জানো এই মুহূর্তে 13 IPL চলছে।
কোথায় চলছে এটা? ইউএইতে। এই আইপিএলের কমেন্ট্রি করার জন্য, স্টার স্পোর্টসের হয়ে কমেন্ট্রি করার জন্য ডিন জোন্স মুম্বাই এসেছিলেন। মুম্বাইই উনি মারা গেলেন কার্ডিয়াক অ্যারেস্টের জন্য। ফিফথ কোশ্চেন স্টার্ট করছি। হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড মেরিটাইম ডে 2020 অবজার্ভড? বলছে ওয়ার্ল্ড মেরিটাইম ডে 2020 সালের ওয়ার্ল্ড মেরিটাইম ডে কবে পালন করা হয়? আচ্ছা, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, তোমরা নাম শুনেছো, অনেকেই জানো। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বলে যে সংস্থাটা আছে, এরা প্রত্যেক বছর ওয়ার্ল্ড মেরিটাইম ডে পালন করে আসছে। ওয়ার্ল্ড মেরিটাইম ডে প্রত্যেক বছর পালন করা হয়, কিন্তু ডেটা ফিক্স নয়, ডেটা ফিক্স থাকে না। নর্মালি কি হয়, সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের কোনো একটা দিনে এই ওয়ার্ল্ড মেরিটাইম ডেটা পালন করা হয়। এই বছরে মানে 2020 সালের ওয়ার্ল্ড মেরিটাইম ডে পালন করা হলো 24 সেপ্টেম্বর। 24 সেপ্টেম্বর পালন করা হলো ওয়ার্ল্ড মেরিটাইম ডে। এই ওয়ার্ল্ড মেরিটাইম ডেতে কী করা হয় জানো তো? এই দিন করা হয়, এই দিন বেসিক্যালি এই দিনটাকে ফোকাস করা হয় শিপিং সেফটির ওপর, মেরিটাইম সিকিউরিটির ওপর এবং মেরিন এনভায়রনমেন্টের ওপর। বুঝা গেল? এই বছর মানে 2020 সালের যে ওয়ার্ল্ড মেরিটাইম ডেটা পালন করা হলো, এর থিম ছিল সাস্টেনেবল শিপিং ফর এ সাস্টেনেবল প্ল্যানেট। আজকে তোমাদের জন্য দুটো কোশ্চেন থাকছে। এক হচ্ছে আইসিএমআর, ইন্ডিয়াতে আইসিএমআরটা কী, মানে এর ফুল ফর্মটা কী, কবে তৈরি হয়েছিল এবং আইসিএমআর এর হেডকোয়ার্টার কোথায়, এটা একটা। এবং আরেকটা কোশ্চেন হলো যে মাঝে মাঝে নিউজে শোনো নতুন একখানা সাবমার্সড কন্টিনেন্ট আবিষ্কার হয়েছে, মানে নতুন একটা সাবমার্সড মহাদেশ আবিষ্কার হয়েছে, সেই মহাদেশের নামটা কি? এই দুটো কোশ্চেন আজকে তোমরা আমাকে কমেন্টে আনসার দাও। Thank you so much for watching. Stay safe and keep learning.